সেই সংবিধান এখন পরিবর্তন করা ছাড়া বাংলাদেশে যে গজব যেটা চলছে, সাংবিধানিক গজব চলছে, রাজনৈতিক যে গজব চলছে, প্রশাসনিক যে গজব চলছে দেশ এবং জনগণের বিরুদ্ধে, তা থেকে মনে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। আমি ডক্টর কামাল হোসেনকে তার এই ৮৭তম জন্মদিন উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমাদের এখানে গুণী মানুষের কোনো কদর নেই, এটা মোটামুটি আমরা সবাই জানি। এমন একটা সময় আমরা পার করছি যেখানে হয়তো ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে কোনো গুণী মানুষ মান সম্মান ইজ্জত নিয়ে বসবাস করাটা খুবই কঠিন। কামাল ভাইয়ের প্রিয় ভাইজি পর্যন্ত তাকে অপমান অপদস্থ করতে ছাড়েননি। যদি ইতিহাসের পেছনে যদি আপনারা তাকান, এবং তিনি যেসব কথা বলেছেন সেটা এগুলো বিভিন্ন সময় গণমাধ্যমে কথাগুলো বেরিয়ে এসছে, তাতে কামাল হোসেন ছোট হননি, বরঞ্চ তিনি নিজেকে ছোট করেছেন। ডক্টর কামাল হোসেন আমাদের ইতিহাসের একটা অনিবার্য অংশ। বিশেষ করে আগরতলা ষড়যন্ত্র যে মামলায় কামাল ভাই এবং পরবর্তীকালে জুনিয়র অ্যাটর্নি হিসাবে মওদুদ আহমেদ থেকে শুরু করে একগুচ্ছ যে আইনজীবীরা যারা তার সাথে যুক্ত ছিলেন, এরপর থেকে বঙ্গবন্ধুর প্রায় বলা যেতে পারে সার্বক্ষণিক জুনিয়র সহকর্মী হিসাবে বঙ্গবন্ধুর মৃত্যুর পর্যন্ত তিনি যে অসাধারণ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে আওয়ামী লীগ যখন বিপজ্জনক খাদের মধ্যে ৭৫-এর পরে, তখনও আওয়ামী লীগকে পুনর্গঠন করবার ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, ডক্টর কামাল হোসেন তার মধ্যে অন্যতম। এটা কামাল ভাই ভালো বলবেন, এবং যিনি এখন আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে আছেন, এবং সেটাও কামাল ভাইয়ের একটা বিশেষ উদ্যোগে এবং কামাল ভাইয়ের প্রস্তাবের জায়গা থেকে এই যে তারপরে দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের নেতৃত্ব তাকে তিনি আসাটা, ইতিহাস সম্ভবত এগুলোর খুব গুরুত্বপূর্ণ অংশ। আমার সুযোগ হয়েছে, আমি বিশেষ করে ৮৩ সাল থেকে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে যখন আমরা প্রথম 15 দল গঠন করি, আমি একেবারেই ওয়ার্কার্স পার্টির তখন নেতৃত্বের একেবারে প্রায় কনিষ্ঠ একজন 15 দলের সভাগুলোতে থাকা, যেই সভাতে কামাল ভাইরা সিদ্দিক রহমানের বাড়ি থেকে যে গ্রেপ্তার হয়ে গেলেন প্রায় সবাই মিলে, আমি ঢুকবো তার আগেই শুনলাম যে তারা সবাই গ্রেপ্তার হয়ে গেছেন। এরপরে 15 দলের সভাতে যখন আমরা 8 দল 7 দল 5 দল গঠন করি, তখন লিয়াজো কমিটির নানা সভাতেও আমার একেবারে সর্বকনিষ্ঠ হিসাবে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে থাকা, অংশ নেওয়া, এবং এই অভিভাবক তুল্য মানুষদের সাহচর্যে আমার থাকা, কিছু কাজ করার সুযোগ সেটা আমার হয়েছিল। ফলে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে 2-3টা ব্যাপারে মনোযোগ আকর্ষণ করতে চাই। কামাল ভাই আমাদের সংবিধান প্রণয়ন কমিটির তিনি প্রধান দায়িত্ব পালন করেছিলেন, এবং এটা ইতিমধ্যে স্বীকৃত। দুনিয়ার সংসদীয় ইতিহাসের মধ্যে এরকম সংবিধান খুব বেশি, পৃথিবীর 2 শতাধিক দেশের মধ্যে যেখানে সংসদীয় গণতন্ত্র আছে বা কাগজে কলমে, এরকম সংবিধান খুব বেশি পাওয়া যাবে না। তারপরে 16-17টা সংশোধনী হয়েছে। কামাল ভাই এ বয়সে নিশ্চয়ই এখন অনুভব করছেন যে সংবিধান তারা তৈরি করেছিলেন, এখন দেশে যে স্বৈরতন্ত্র চলছে, যে প্রায় একদলীয় যে ফ্যাসিবাদী শাসন চলছে, এটার সাংবিধানিক উৎস কিন্তু বর্তমান সংবিধান। এই 16-17টা সংশোধনী এনে এই সংবিধানের হাত পা নাক মুখ কেটে এটাকে যেভাবে একটা গণবিরোধী, অগণতান্ত্রিক, একটা দমনমূলক, কর্তৃত্ববাদী, ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী, সাম্প্রদায়িক চেহারা দেওয়া হয়েছে, কামাল ভাইরা নিশ্চয়ই 72 সালে এই সংবিধান তারা তৈরি করেননি। সুতরাং সেই সংবিধান এখন পরিবর্তন করা ছাড়া
বাংলাদেশে যে গজব যেটা চলছে, সাংবিধানিক গজব চলছে, রাজনৈতিক যে গজব চলছে, প্রশাসনিক যে গজব চলছে দেশ এবং জনগণের বিরুদ্ধে, তা থেকে মনে হয় বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। কামাল ভাই নিশ্চয়ই এ ব্যাপারে তিনি এ বয়সে এসেও তিনি নিশ্চয়ই উপলব্ধি করছেন, তিনি উদ্যোগ নেবেন, কথা বলবেন, সেটা আমরা দেখতে চাই। আরেকটা ছোট্ট অনুযোগ আমি এই সুযোগে করতে চাই, আর সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর এখন যে ক্ষমতা, প্রয়াত আকবর আলী খান বলেছিলেন যে যার সম্রাট বা এখানের মোগল সম্রাটদের মতোই বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, তো সেই ক্ষমতা তাকে প্রশ্ন করার জবাবদিহিতার মধ্যে আনার কোনো বিধান এই সংবিধানে খুবই দুর্বল, অনেকে বলেন নাই বললে চলে। সম্ভবত বঙ্গবন্ধুর মতন একটা আইকনিক টাওয়ারিং ব্যক্তিত্বকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে তখন সেটাকে বর্ণনা করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু তো নিশ্চয়ই চিরদিন তিনি বেঁচে থাকবেন না, কিন্তু এরপরে যারা ক্ষমতায় আসবেন তারা কিভাবে এই সংবিধান তারা চালাবেন, সেখানে প্রধানমন্ত্রী তিনি কি জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবেন? তাকে কি আমেরিকাতে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, বাংলাদেশের এই যিনি সরকার প্রধান তাকে কি ইমপিচমেন্টে আনার কোনো সুযোগ এই সংবিধানে কি আছে? সুতরাং একবিংশ শতাব্দীর উপযোগী এখন সামনে তাকাতে গেলে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, জবাবদিহিতার মধ্যে এনে আমাদের সংবিধানে যে কালো ধারাগুলো আছে, কামাল ভাই এখনও তার মাথাটা সক্রিয় আছেন, শরীর তার চলাফেরার ক্ষেত্রে হয়তো কিছু দুর্বলতা তাকে ভর করেছে, কিন্তু আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই কামাল ভাই এ ব্যাপারে তিনি ৭২ সালে যে ঐতিহাসিক কাজ সম্পন্ন করেছিলেন, এই ২৪-২৫ সালে এসে তিনি জীবনের এই শেষ পর্যায়ে এসে তিনি যদি এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেশের জন্য, জনগণের জন্য, ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনের জন্য, এদেশের মানুষের জন্য অসাধারণ একটা কীর্তির কাজ হবে। এ ব্যাপারে তিনি যদি উদ্যোগটা গ্রহণ করেন। আর শেষ দিকে আমি যে কথা বলতে চাই, কামাল ভাই আওয়ামী লীগ করতে পারেননি, আওয়ামী লীগ ডক্টর কামাল হোসেনকে ধারণ করতে পারেনি। আওয়ামী লীগ ডক্টর কামাল হোসেন যে উদার গণতন্ত্র, যে জবাবদিহিতা, তিনি যে বিচার ব্যবস্থার সংস্কার, প্রতিটা নাগরিকের গণতান্ত্রিক অধিকারের পক্ষে যেভাবে আজীবন তিনি দাঁড়িয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি। একদিকে আওয়ামী লীগের আদর্শচ্যুতি, আরেকদিকে আওয়ামী লীগের গঠন কাঠামোর ভেতরেও, দলের মধ্যেও যে আওয়ামী লীগ একসময় নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সাধারণ মানুষের দল ছিল, সে আওয়ামী লীগ পর্যায়ক্রমে একটা ব্যবসায়ী, বিত্তশালী, ধনী, দুর্বৃত্ত, মাফিয়াদের দলে যখন পর্যবসিত হলো, তখন ডক্টর কামাল হোসেনের মতন মানুষদের আর আওয়ামী লীগে থাকাটা সম্ভব হয়নি। ৯৩ সালে পল্টন ময়দানে যে সমাবেশে, এখানে খালেকুজ্জামান ভাইরা সেই সমাবেশে ছিলেন, যে মঞ্চে বিশাল মঞ্চ হয়েছে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে যে ঘোষণা পাঠ করা হয়েছিল, আমার সুযোগ হয়েছিল সে মঞ্চেও আমাদের ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দের সাথে সে মঞ্চে থাকার জন্য। সুতরাং কামাল ভাই এই পর্যায়ে এসে সর্বশেষ যে কথা বলতে চাই, দেশের এখন যে দুর্যোগ, আমরা প্রবীণ মানুষের কাছে চাওয়াটা কি? তাদের প্রজ্ঞা চাওয়াটা, তাদের যে বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, দূরদৃষ্টি, কোন বাংলাদেশ ডক্টর কামাল হোসেন রেখে যাচ্ছেন, কোন বাংলাদেশ তিনি পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন, রাজনৈতিক দিক থেকে, সাংবিধানিক দিক থেকে, এটা ডক্টর কামাল হোসেন নিশ্চয়ই তিনি এখন এটা বিবেচনা করবেন। সেই জায়গা থেকে ৭২ সংবিধানের যে ব্যবস্থাপত্র, বোঝাপড়া, এটা পুরোপুরি ভেঙে পড়েছে। বিচার ব্যবস্থা বলে এখন আর কিছু নাই। ফলে সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সরকারি মর্জির বাইরে তাদের পক্ষে স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ নেই। এখন দরকার হচ্ছে নতুন ব্যবস্থাপনা, নতুন বোঝাপড়া। সেক্ষেত্রে ডক্টর কামাল জীবন সায়ান্নে এসে তিনি যাদেরকে মনে করেন তিনি ডাকবেন, কথা বলবেন, উদ্যোগ নেবেন। আমরা আমাদের জায়গা থেকে নিশ্চয়ই দেশের প্রয়োজনে সে উদ্যোগে আমরা সাড়া দেব, দেশকে রক্ষা করবার জন্য। নাহলে এই কর্তৃত্ববাদী স্বেচ্ছাচারী শাসন যেভাবে চলছে, দেশকে অনিবার্য বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে, আফ্রিকান সিনড্রোমের মতন একটা অকার্যকর দেশে নিয়ে যাচ্ছে। এরকম বাংলাদেশ ডক্টর কামাল হোসেন নিশ্চয়ই দেখতে চাইবেন না। সুতরাং আমরা সেই জায়গা থেকে, আমরা যার যার জায়গা থেকেও
সাধারণ কমন জায়গা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে পারি, বোঝাপড়ার জায়গাগুলো তৈরি করতে পারি, ডক্টর কামাল হোসেন নিশ্চয়ই সে ব্যাপারে ভূমিকা পালন করবেন। আজকের আয়োজনের জন্য গণফোরামকে আমি অভিবাদন জানাই এবং শুভেচ্ছা জানাই। ডক্টর কামাল হোসেন অনেক দিন সুস্থভাবে আমাদের মাঝে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।